দর্শক, একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাক্ট চেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছি আমি হারুন রশিদ। আপনারা জানেন যে বাজারে প্রচুর জরিপ হচ্ছে, কোন দল এগিয়ে কোন দল পিছিয়ে, সরকারের জনপ্রিয়তা, পিআর পদ্ধতি কত লোক চায় কত লোক বোঝে না। এই সমস্ত জরিপে আপনি যদি রেজাল্টগুলো দেখেন তাহলে তালগোল পাকিয়ে ফেলা ছাড়া আর কোনো উপায় নেই। আজকে মনে হবে জামাত জিতে গেল, কালকে মনে হবে বিএনপি জিতে গেল, পরশু মনে হবে এনসিপি, তার পরের দিন মনে হবে দেশের তো অধিকাংশ লোক ভোটই দিতে চায় না, তাহলে নির্বাচন কিভাবে হবে। আবার সরকারের জনপ্রিয়তা কেউ আকাশ ছোঁয়া, কেউ দেখাচ্ছে 2.5% মাত্র। অন্যদিকে পিআর পদ্ধতি নিয়ে কেউ বলছেন অধিকাংশ মানুষ পিআর পদ্ধতি চায়, আবার আর এক জরিপ বলছে দেশের অধিকাংশ মানুষ পিআর বোঝেই না। তাহলে আমরা কি বুঝবো? এটা বোঝার জন্য আসলে আমরা দুজন এক্সপার্ট নিয়ে এসেছি আজকের এই অনুষ্ঠানে। তো আমাদের শিরোনাম, রাজনৈতিক দলের জনপ্রিয়তার জরিপ কতটুকু সত্য তারাই বলবেন। আলোচনার জন্য রয়েছেন আবু হেনা রাজ্জাকি, তিনি সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এবং আমার ডান দিকে রয়েছেন সাইদ আহমেদ, প্রধান নির্বাহী কর্মকর্তা বা প্রধান নির্বাহী, দ্য ইনস্টিটিউট অফ ইনফরমেটিক্স অ্যান্ড ডেভেলপমেন্ট, আইআইডি। বলে রাখি, সাইদ আহমেদরা মূলত জরিপ বলতে আমরা যেটা বুঝছি সেটাই করে থাকেন, এই জন্যই তাকে নিয়ে আসা। আমরা চাইলে কিন্তু জরিপের অনেক লোকজনকে নিয়ে আসতাম, ইচ্ছে করেই তাদেরকে অ্যাভয়েড করেছি। তারা যে জরিপ করেছেন তা তো বাজারেই আছে। আমরা সেই তাত্ত্বিক আলোচনায় পরে যাব। আপনাকে একটি ইনফরমেশন দিয়ে রাখি সাইদ আহমেদ সাহেব। ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, বিআইজিডি, 24 সালের অক্টোবরে জরিপে বিএনপিকে ভোট দেবার কথা বলেছে যে 16.3% মানুষ ভোট দেবে। 2025-এ এসে আবার তা কমে 12% হয়ে গেছে। জামায়াতের সমর্থনও কমে গেছে, 11.3% নেমে গেছে, আগে শতাংশ থেকে নেমে গেছে 10.4%। এনসিপির 2% বেড়েছে, 2.8% উন্নীত হয়েছে। যাই অন্যান্য এই বিষয়ে তারা আমি আরও অনেকগুলো জরিপ দেখাবো আপনাদের। আমরা কয়েকটা যদি কার্ড দেখাতে পারি তাহলে সেগুলো, দুই একটা কার্ড যদি দেখাই জরিপের, তাহলে হয়তোবা এটা দেখেন। আমি একটু এখানে পড়তে চাই যে এটা হচ্ছে কোন মাস, আগস্ট মাস। দল আমরা একটু আগে থেকে দেখতে চাই, যদি দেখাতে পারেন শুরু থেকে দেখান, জুলাই। আমি একবার পড়ে শুনে যে জুলাইয়ের কার্ডটা একটু দেখতে চাই। জি, বা যেটা প্রথমে রয়েছে আমরা সেটা একটু দেখি। আচ্ছা, মাস হচ্ছে মার্চ মাসের জরিপ। এটা জরিপটা করেছে ইনোভেশন যারা রয়েছে বাংলাদেশ। বিএনপি 41% ভোট পাবে, জামায়াত 31.6%, এনসিপি 5.1। আমরা পরেরটা দেখতে চাই। জুলাইয়ে জরিপ যেটা হচ্ছে সেখানে এটা করেছে সানেম। জুলাইয়ের জরিপটা বিএনপি 38.76%, জামায়াত 21.45%, এনসিপি 15.84%। এবার বোধহয় আগস্টেরটা আমরা দেখতে পারি। আগস্টে একটা রয়েছে, সেপ্টেম্বর একটা রয়েছে। আগস্টে কি বলছে এটা খুব ইন্টারেস্টিং। জরিপকারী প্রতিষ্ঠান ভয়েস ফর রিফর্ম, ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট, বিআই, যেটা এর আগেও ছিল, বিএনপি 12%, জামায়াত 10%, এনসিপি 2.8%। এটা কিন্তু আপনি দেখেন আগের মাসগুলোর পর এখন কিন্তু ভোট কমছে কমছে কমছে, সবারই কমছে। 12% আর 10%, বিএনপি জামায়াত কিন্তু নেক অ্যান্ড নেক ফাইট হচ্ছে। পরে দেখেন, আচ্ছা সেপ্টেম্বরের জরিপ দেখি। এটা করেছে ইনোভেশন, ভয়েস ফর রিফর্ম, বিআরআইএন, সবাই এক মিলিয়ে করে। সেপ্টেম্বরে বিএনপি 41.3, জামায়াত 30.3, এনসিপি 4.1। এনসিপির আবার ড্রাস্টিক্যালি কমেছে। এখন আমি একটু তথ্য দিয়েই আমি এখন আলোচনায় যেতে চাই সাইদ আহমেদের কাছে। একটি জিনিসকে আমরা কনফার্ম পাই, ইনোভেশন যারা আছে, ইনোভেশন যেটা কনসাল্টিং ফার্ম, তারা কিন্তু মোটামুটি সবখানে যুক্ত আছে। তারা এক প্রতিষ্ঠানের সঙ্গে মিললে জরিপের ফল হয় একরকম, আর এক প্রতিষ্ঠানের সঙ্গে মিললে একরকম। আপনি যদি ওভারঅল আলোচনাটি শুরু করতেন সাইদ আহমেদ, জরিপ এরকম কেন হয়? অনেক ধন্যবাদ আপনাকে। আসলে রাজনীতি নিয়ে যে জরিপ, এবং আমি বলবো যে জনসমর্থন কোন দলের পক্ষে আছে সেই ধরনের যে সমস্ত জরিপ, এটা অনেক কিছুর উপর নির্ভর করে। তার মধ্যে একটা হচ্ছে কে জরিপ করছে, কোন মেথোডোলজিতে করছে, কোন পার্টনারের সাথে করছে, সেটা যেমন একটা জরুরি। কোন সময়ে করছে, কিভাবে করছে জরুরি। বিআইজিডির যে সার্ভেটা বললেন, এটা ফোনে হয়েছে। ফোনে, জি। তো আপনি অনেক সময় দেখবেন যে আপনি একটা প্রশ্ন আপনি যখন ফোনে করেন
আপনাকে কেউ যদি একটা জিনিস জিজ্ঞেস করে সেটা আপনি একভাবে উত্তর দিবেন, সামনাসামনি হলে সেটা আবার আপনি আরেক রকম উত্তর দিবেন। আপনি কতটা কমফোর্টেবল বোধ করছেন না তার উপর নির্ভর করে। আবার ফোনে যখন আপনি রেসপন্স করেন, আমরা যেটাকে বলি যে অনেকেই বলে যে আমি ফোনটা ধরার পরে সে বলল যে আমি উত্তর দিব না, তো তখন আমি পরের জনের কাছে যাই। তো ফোনে অনেক সময় সে সার্ভেটা করছে ঠিকই, কিন্তু বিআইজিটিতে যেমন ওদের প্রায় বোধহয় 40-এর বেশি শতাংশ মানুষ কি চিন্তা করছে বলতেই চায়নি। হ্যাঁ, তো এটাকে ওরা বলেছে যে আসলে তাহলে এত বড় একটা সংখ্যক মানুষ যেহেতু বলছে না আমি কি চাই, তাহলে তো আমার জন্য আসলে ঠিক আসল প্রকৃত চিত্রটা তুলে ধরা কঠিন। আবার আপনি যখন যেটা ইনোভেশন করেছে, আপনি বাড়িতে বাড়িতে যখন যান, তখন যে আপনি হয়তো ধরে নিলেন যে আমি প্রতি 5 নম্বর বাড়িতে যাব, 5 নম্বর বাড়ি যদি বলে যে আমি এটা উত্তর দিব না, আপনি আসলে 6 নম্বর বাড়িতে যান। তো যে বাড়িটা তো দিচ্ছে না আপনাকে, সেও কিন্তু একজন ব্যক্তি যে আসলে বলতে চাচ্ছে না। এখন ফোনে যদি কেউ বলে থাকে আমি বলতে চাচ্ছি না, বাট হয়তো আপনাকে উত্তর দিচ্ছে, বাট প্রশ্নে গিয়ে বলছে যে আমি কোন দলকে সমর্থন করি সেটা বলবো না। আর আরেকজন আপনার সার্ভে শুরুতেই বলে দিল যে আমি সার্ভেই করব না। জি, তখন যেটা হয়, আপনি আসলে কোন মানুষটা বলতে চাচ্ছে, কত পার্সেন্ট মানুষ বলতে চাচ্ছে কি পারছে না, এটাও আপনি বলতে পারেন না। আর আরেকটা যেটা হয় যে ধরেন আমরা যখন সার্ভে করি, আপনি যদি আমাকে আমার সাথে পার্টনারশিপে আপনি ফোন দিয়ে সার্ভে করেন, আমার কম বাজেটে আমি একবারে আমি মেথোডোলজি দাঁড় করাবো। আবার যদি আরেকভাবে করেন, যেটাতে আপনার বাজেট বেশি, আমি আরেকভাবে করব, তখন আবার চেঞ্জ হবে। যত গুড় তত মিষ্টির মতো। আমি তো যত বেশি ন্যাশনালি রিপ্রেজেন্টেটিভ করবার জন্য আমার তো তখন বাজেট ক্রমাগত বাড়তে থাকবে। হ্যাঁ, কারণ আমি যেটা বলি যে গোল্ড স্ট্যান্ডার্ড, আমরা যেটা বলি যে দৈব চয়ন ভিত্তিতে যদি নেই, তার মানে হচ্ছে বাংলাদেশের সমস্ত ভোটারের একই রকম চান্স থাকবে আমার রেসপন্ডেন্ট হওয়ার। আমি এমনভাবে দৈব চয়ন করব। বাট আমরা যেটা হয় যে আসলে যখন সার্ভে করতে যাই, এই যে 2 স্টেপে যেমন ইনোভেশন যেটা করেছে, 2 স্টেপে গিয়ে করেছে, ওখানে গিয়ে আমার কিছুটা কমতি হয়। আবার এটাও আমরা দেখি, যেমন একটা পার্টিকুলার দেখলাম যে ওদের যতগুলা হাউস হোল্ড অ্যাডাল্ট রেসপন্ডেন্ট প্রায় একই রকমের। তো একটা বাড়িতে তো 18-র উপরে জনসংখ্যা তো একজনের বেশি থাকে। তো তাহলে ওখানে কিন্তু রেসপন্ডেন্ট যিনি উত্তর নিচ্ছেন তিনি কি ডিসাইড করেছেন তাহলে আমি কার উত্তর নিব না? কারণ ওর বাড়িতে তো আমার তো একই বাড়িতে আমার তো অ্যাডাল্ট বেশি। তো ওই ধরনের কেউ যখন ডিসিশন নেয়, তখন এটা দেখা যায় 2 স্টেপ থেকে 3 স্টেপ স্যাম্পলিং হয়ে যায়, সেগুলোও চেঞ্জ করে। সো আপনি আসলে মেথোডোলজিতে আকাশ পাতাল তফাৎ হয়ে যেতে পারে আপনার রেসপন্সগুলো। তাই যদি হয় তাহলে আমরা জরিপে কি পাচ্ছি? এটা দিয়ে পাবলিক কি বুঝবে? বিভ্রান্তি সৃষ্টি হবে কিনা? এই জরিপে কত খরচ হয়? তারা কি সত্যিকার অর্থে প্রয়োজনীয় টাকা নিয়ে জরিপ করে? যে পরিমাণ জরিপ স্যাম্পল সাইজে যাওয়া দরকার, যে সমস্ত প্যারামিটার থাকা দরকার, না হলে তো এই জরিপ বিভ্রান্তি করবে। আপনার একটু জানতে চাই আপনার কাছ থেকে কিরকম খরচ হয়। ধরেন বাংলাদেশে যদি একটি ইলেকশন জরিপ করা হয়, নর্মালি আমি 64 জেলায় যদি 1000 করে নিই, 64,000 পিপুলের ওপিনিয়ন নিই বা আরও, তাহলে কত টাকা খরচ হবে? এবং এই সংগঠনগুলো আমি বলে রাখি, একটু আপনাকে জানাই কারা জরিপ করছে। ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স তো বললেন, পরামর্শ প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং, নাগরিক প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্ম, BRAIN, বাংলাদেশ এন্টারপ্রাইজেস ইনস্টিটিউট। এরা কারা? প্রথমত হচ্ছে বলি, আমি যতদূর জানি যে ইনোভেশন কনসাল্টিং ফার্ম হচ্ছে জরিপটা করছে, ওদের যেই লাস্টের দুটো। তার ভিতরে নাগরিক ফর্ম রিফর্ম এবং ব্রেইন, ওরা কোনো ফিনান্সিয়াল পার্টনার নাম যেটুকু জানি, এবং ওরা এটার স্ট্র্যাটেজিক পার্টনার হিসাবে কাজ করছে। কিন্তু আপনি যদি জরিপ করতে যাই, যেমন ধরেন এই মুহূর্তে আমাদের একটা জরিপ চলছে শিক্ষা নিয়ে, সেখানে এরা যেমন ধরেন এই জরিপটার জন্য ওরা 11-র বোধহয় জনশুমারি অনুযায়ী করেছে, আমরা 22-টা দিয়ে করছি। তো আমাকে ন্যাশনালি রিপ্রেজেন্টেটিভ হবার জন্য আমাকে যে পরিমাণ স্যাম্পল দেওয়া হয়েছে এবং যেই মানে হাউস হোল্ড আমাকে যেখানে পৌঁছতে হচ্ছে 64 জেলায়, আমার প্রায় 1 কোটি টাকা খরচ হচ্ছে। 1 কোটি টাকা খরচ হচ্ছে, ঠিক আছে। এখন আমি জানি আবার এখানে যতগুলো সার্ভে আছে তাদের অনেকেরই বাজেট তার হয়তো প্রায় 10 ভাগের 1 ভাগ। আপনার স্যাম্পল সাইজ কত হতে পারে? আমরা 5,500 বাড়িতে যাচ্ছি, 8,500-এর মতন। কিন্তু এদের স্যাম্পল সাইজ তো অনেক বেশি, 10,000 12,000। ওই যে ডিপেন্ড করছে আপনি কিভাবে যাচ্ছেন, রাইট? আমি যদি পিওর র্যান্ডমলি যদি যাই, 10,000 12,000 স্যাম্পল সাইজে কত খরচ হতে পারে? ওই যে বললাম, এখন ধরেন 10,000টা আমি যদি শুধু ফোন দিয়ে আমার মতন করে করি,
তাহলে এটা একরকম খরচ হবে। অথবা আমি ধরেন প্রথমে যখন স্যাম্পল সাইজ নিব, আমি বললাম যে আমি প্রথমে জেলা ভাগ করব বা বিভাগ ভাগ করে ফেলবো, আমি প্রথম র্যান্ডমলি, হ্যাঁ, আমি যে কোনো 10টা জেলা নিব। তারপরে ওই জেলাতে আমি একটা জেলাতে আমি অনেকগুলো করে বেশি লোক নিব, তখন কিন্তু আমি খুব কমের মধ্যে আমি 5-6 লাখের মধ্যে করে ফেলতে পারি। আবার আমি যদি চিন্তা করি যে না, আমি এমনভাবে করব তাতে 64 জেলায় আমার পৌঁছাইতে হবে। সেই 64 জেলাতে যদি আমরা যেটাকে বলি যে প্রাইমারি স্যাম্পল ইউনিট, আমি যদি দৈবচয়ন ভিত্তিতে বলি যে আমার 64 জেলার এই 68 গ্রামের ভিতরে র্যান্ডমলি আমি এতগুলো ভিলেজ নিব, তখন আমি যদি 64 জেলাতে কিন্তু আমার ভিলেজ পড়বে, তখন আমাকে 64 জেলাতেই যেতে হবে। বাট যদি আমি ভিলেজ কমিয়ে ফেলি একটা ছোট্ট জায়গার ভিতরে করি, তখন একটু কমে করতে পারবো। আর আমি যদি মানে এই জরিপগুলো কত খরচ হচ্ছে ধারণা আপনার? আমার ধারণা এই জরিপ যেগুলো হচ্ছে সেগুলো হয়তো যদি ফোন সার্ভে না হয়ে থাকে, বাড়িতে গিয়ে যদি হয়, রাফলি 10 থেকে 15 লাখ টাকার মধ্যে হওয়ার কথা। কোয়ালিটি সম্ভব তাতে? এক ধরনের সম্ভব, বাট আমি বলবো যে আপনি প্রকৃত চিত্র পারবেন কিনা রাজনৈতিক ইয়েতে সেটা বলা কঠিন। কেন বলি আমি আপনাকে, দেখেন, প্রথমত পৃথিবীর কোনো জায়গাতেই মানে অনেক সময়তে যে ধরনের জরিপ হয়, অনেক সময় রেজাল্ট আসে ইলেকশনের সময় অথবা আসে না। তবে যারা রেগুলার জরিপ করে তারা একটা জিনিস করে, সেটা হলো যে প্রতি বছর যখন ইলেকশনটা হয়, হয়তো আপনার একটা ধরেন আপনি জরিপ করলে একটা রেজাল্ট আসলো ইলেকশনের আগে ইলেকশনের রেজাল্ট ভিন্ন হলো, আমি অ্যাসেস করে দেখি আমার মেথডে কোথায় সমস্যা ছিল, কেন সমস্যা ছিল, দেখে ওইটাকে বলে আমি ক্যালিব্রেট করি, যে আমি ঠিক করলাম যে তাহলে পরের বার আমি ঠিক করব। বাংলাদেশে 2008-এর পরে কোনো নির্বাচনের আপনার কাছে ভ্যালিড ইলেকশন ডেটা নাই যেটা দিয়ে আপনি ক্যালিব্রেট করতে পারেন। সো এখন যেসব জরিপ হচ্ছে সেগুলো একদিকে খুবই জরুরি, কারণ আমার কাছে মানুষ কি ভাবছে না ভাবছে গত এই 1.5 দশক ধরে তার কোনো তথ্য নাই, ফলে আমি জানতে চাই, এই জন্য আমার জরিপ দরকার। আবার যেহেতু আমি একদমই কিছু জানি না, ফলে আমার ক্যালিব্রেশনের কোনো সুযোগ ছিল না। 1, 2, আমি আপনাকে বলবো বর্তমান সরকারের আমলেই সিটিজেন পারসেপশন সার্ভে হয়েছে, এই সেপ্টেম্বরে রিপোর্ট বের হয়েছে, বিবিএস থেকে করা। বিবিএস প্রায় 8,31,000 পপুলেশনের উপর সার্ভে করে এটা বলেছে। সেই সার্ভেতে বর্তমান যখন আমরা বলছি যে জুলাইয়ের পরে আমরা এখন স্বাধীন হয়েছি, মন খুলে কথা বলতে পারি, এই সময়ে সরকারের পরিচালিত জরিপে এই বছরই জরিপটা হয়েছে, মাত্র 27% লোক বলেছে তারা মুক্তভাবে রাজনৈতিক মত প্রকাশ করতে পারে। 27%। তো এবার আসি ফোনের জরিপ যেটা বলেন, ফোন করে করে, জি, মানে বিভিন্ন বাসায় বা বিআইজিডি জরিপটা ছিল ফোন করে করে, মানে একটা ব্যক্তি খালি ফোন করতেছে এই বাসায় সেই বাসায়, এইভাবে আপনি র্যান্ডমলি এটা না বোঝার জন্য। জি জি জি, আপনি র্যান্ডমলি করতে পারেন। তো আপনি জরিপ থেকে নাগরিক হিসেবে কেমন তথ্য পাচ্ছেন? বিভ্রান্ত হচ্ছেন? মানে জরিপটা না বিভ্রান্তির বিষয় এখানে না, এটা হচ্ছে মনে করেন যারা জরিপ করে তাদের একটা প্রিন্সিপাল আছে, তাদের একটা গাইডলাইন আছে কিভাবে করবে, সেটা আমার চেয়ে তারা ভালো জানে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ভাইয়ের কাছে যে জিনিসগুলো আমি জানলাম, টেলিফোনিক জরিপ হয়, ফিজিক্যালি গিয়ে জরিপ হয়, ফেসবুকেও হয়, হ্যাঁ ফেসবুকেও হয়, নানানভাবে হয়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হচ্ছে, আপনি পত্রিকার মাধ্যমে নানানভাবে হোক। কিন্তু একটা বিষয় হচ্ছে যে দেখেন এখানে আপনি 3টা জরিপের কথা বলছেন, 4টা, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, না প্রতিষ্ঠান 4টা-5টা যাই হোক, না মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, মার্চ, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর। তো আমি একদম কারেন্টটা রাখতেছি, কেন ইট ইজ ভেরি ক্লোজ টু ইলেকশন। মানে আপনি সামনে যত যাবেন জরিপ তো এটা আপ ডাউন করে, এটা তো জরিপ যদি এইভাবে ধরেন তো এটা ডলারের মতো আর কি, এই দাম বাড়ে কমে পাউন্ড ডলারের মতো। কিন্তু আমার এখানে ব্যক্তিগত অবজারভেশন যেটা ওনার কথা থেকে বুঝলাম, আই এম নট এক্সপার্ট অ্যাবাউট দিস সাবজেক্ট। প্রশ্ন হচ্ছে জরিপ যারা বা যিনি করবেন সেই যে প্রতিষ্ঠানটা বা প্রতিষ্ঠানটার তো একটা সুপ্রিম পাওয়ার, একজন অথরিটি থাকেন, মালিক, সেই প্রতিষ্ঠানের মালিক কি নিরপেক্ষ না দলীয়, এটা একটা বিষয় আপনার কাছে আসবে অবশ্যই, এবং সেটা আপনার কাছে প্রকাশ্যে নাও করতে পারে। আবার তর্কের খাতে ধরে নিলাম যে প্রতিষ্ঠানের মালিক সম্পূর্ণ নিরপেক্ষ, কিন্তু উনি কাজটা তো একা করেন না, ওনার কর্মকর্তা কর্মচারী সার্ভে যাদেরকে দিয়ে মাঠে পাঠাচ্ছেন তারা নিরপেক্ষ কিনা, তারা যদি মনে করেন দলীয় হয়, আপনি দেখবেন এই যে এনএসআই রিপোর্ট করে, ডিজিএফআই রিপোর্ট করে, আপনি হয়তো আমার কথা শুনলে আপনার কাছে অবিশ্বাস্য মনে হইতে পারে। রিপোর্টটা কিরকম জানেন? একটা রিপোর্ট আসলো কি যে আপনাকে মিস্টার এক্স হত্যা করবে, আপনি কিন্তু রাষ্ট্রের প্রধানমন্ত্রী, কথার কথা বলছি। এই রিপোর্টটা যখন রুট লেভেলে থাকবে, যদি এমন হয় যে আপনার ছেলে আপনাকে হত্যা করবে, এই রিপোর্ট এনএসআই, ডিজিএফআই যখন তার ঊর্ধ্বতন মাঠের থেকে যখন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আসবে, এটা চেঞ্জ হয়ে যাবে। উরি বাবা,
স্যারের ছেলে স্যারকে মারবে এটা আমি কেমনে লিখি? সুতরাং যে এখন আর ছেলের নাম থাকবে না, যে সম্ভাবনা আছে আপনার নিহত হওয়ার। আর এক ধাপ যাওয়ার পর নিহত হবে, তাহলে আমরা গোয়েন্দাকে কি করি, এটা যায় কেমনে? এই করতে করতে তার কাছে রিপোর্ট যাবে কি জানেন, এভরিথিং ইজ ওকে। তো দিস ইজ জরিপ। কেন বলছি আমি? কারণ আমরা কিন্তু দিন শেষে আমি আমার পরিবার ভাবি, দিন শেষে আমি আমার লাইফটাকে ভাবি, দিন শেষে আমি ব্যক্তিকে ভাবি। সুতরাং এই যে গেল কর্মচারীরা নিরপেক্ষ কিনা, সে তার দলের দিকে টানবে, ওই যে ওই রকম রিপোর্ট। এরপর আসেন প্রতিষ্ঠানের মালিক নিরপেক্ষ, কিন্তু মাঠের কর্মীকে কোনো পক্ষের। এরপরে আসেন দলীয় ইনফ্লুয়েন্স থাকে কিনা। আপনি ধরেন প্রতিষ্ঠানটা সম্পূর্ণ নিরপেক্ষ, ওনার মতো একটা নিরপেক্ষ লোক, আমার মতো একটা নিরপেক্ষ লোক, 50 জন নিরপেক্ষ লোক দিয়ে একটা টিম বানাইছে। এখন এইখানে আবার ইনফ্লুয়েন্স হয় কিনা। ইনফ্লুয়েন্স ওনাকে ইনফ্লুয়েন্স করতে পারে, আমাকে করতে পারে। ইনফ্লুয়েন্স করে যদি আমি সোল্ড আউট হয়ে যাই, তাহলে রিপোর্ট আর এক রকম আসবে। সুতরাং ওই হিসাবে যদি আপনি চিন্তা করেন, তাইলে আপনি ওই জরিপের উপরে কোনোভাবে নির্ভর করতে পারবেন না। এখন আসেন, যে ব্যক্তিদের কাছে আবার লোকগুলো যাচ্ছে, আপনি যে লোকগুলো চুজ করতেছেন, কাদেরকে? এরা কারা? এরা কোনো দলের না নিরপেক্ষ? আপনি জাজমেন্ট নেবেন কেমনে? সবাই তো দলের পদ হোল্ড করে না। সুতরাং আপনি যখন জরিপ করতে মাঠে যাচ্ছেন, আপনি সেটা বুঝতে পারবেন না। এখন আসতে পারেন যে আমরা যেহেতু এই আবহাওয়ায় বড় হয়েছি, এই রাজনীতি দেখতেছি, আমরা নিজেরাই কিন্তু একটা জরিপ করতে পারি যে কোথায় যাচ্ছে দেশ, কোথায় যাচ্ছে। যেমন ধরেন এই যে নির্বাচন চলছে, নির্বাচনের একটা যে আমেজটা আসার কথা, যে আবহাওয়াটা নির্বাচনের দেখার কথা, যত কথাই বলেন, আমরা কি সেটা দেখছি? নিশ্চয়ই না। পাশাপাশি আপনি একদিকে নির্বাচনের জন্য যখন তোড়জোড় করতেছেন, আর একদিকে কতগুলো আন্দোলন দাবি দেওয়া চলছে, এখনো চলতেছে আপনার সংস্কার কমিটির আলাপ, ঐক্যমত্য, এগুলো হচ্ছে ফুল স্টপ হওয়া উচিত। আপনি তো নির্বাচনের ডেট দিয়ে দিচ্ছেন। আপনি খুব চক্ষু বন্ধ করে ভালো করে চিন্তা করে দেখেন, আমার তো নির্বাচনের ডেট হয় নাই, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এ ব্যাপারে তাহলে এই যে আলোচনাগুলো করতেছি, এটার জন্য কি নির্বাচন থেমে যাবে? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট। এটার জন্য ফাইনালি নির্বাচন থেমে যাবে? যদি নির্বাচন থেমে না যায়, আলাপটা কিসের? এই আলাপের সাথে নির্বাচনের সম্পর্ক কি? এখন আবার বলতেছে গণভোট হতে পারে। আপনি তো নির্বাচনের একটা টাইম ফ্রেম পাইছেন, এখন আপনার ডিসেম্বর আসবে তফসিল, তো এই আলোচনাগুলো কিসের? গণভোট কি নির্বাচন না? আমি তো সেটাই বলতেছি। আপনি তো গণভোট নির্বাচন, এই যে আলাপগুলো হচ্ছে, ফেব্রুয়ারিতে কিন্তু জাতীয় নির্বাচন, ত্রয়োদশ সংসদ নির্বাচন দিবে, সেই আলাপ। তাহলে আপনি এখন আবার গণভোটের আলাপ করতেছেন, আবার গণভোট হবে কি না, আগে না পরে, তার মানে কি? তার মানে আমরা পরিষ্কার একটা জরিপটা দেখলাম, এই যে জরিপ, যেটা কোন জরিপ? রাজনৈতিক দলের জরিপ। তারা এখনো নিশ্চিত হয় নাই, এখনো গন্তব্যে এখনো গণভোট আগে নাকি। আমি তো যাচ্ছি মানে 13তম নির্বাচনে। জিনিসটা বোঝার চেষ্টা করেন। আমার কাছে এখন মনে হয় সেপ্টেম্বর থেকে, এই যে ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত যে আলাপটা হয়েছে, আমরা এই যে টকশো করতেছি না দুই ভাই বসে এখানে, আপনি উপস্থাপক, আমার কাছে মনে হয় সরকার উপস্থাপক, আর বিভিন্ন রাজনৈতিক দল গিয়ে জাতীয় পর্যায়ে একটা টক শো হচ্ছে। এই ছাড়া আমি এ পর্যন্ত আমি কিছু দেখি নাই। আমরা যেমন টক শোতে ঐক্যমত্যে আসতে পারি না, তা আমরা তো একই জিনিস ওইখানে ঐক্যমত্যে আসতে পারতেছি না। নাইলে জাতীয় নির্বাচন হবে, 13তম সংসদ নির্বাচন হবে ফেব্রুয়ারিতে, ফুল স্টপ। আপনি ওইখানে ওই নির্বাচনে থাকেন। তো রাজা হিসেবে আপনার সাথে প্রশ্ন আছে, সরকার টকশোর উপস্থাপক, আমার মতো কি সরকার নিরপেক্ষ? আপনি কি মনে করেন এই উপস্থাপক হিসেবে? আমি বলছি এখানে আম্পায়ার। আপনি নিরপেক্ষ কিনা আমার ভাবার দরকার নাই, আপনি আম্পায়ার। আমাদের দেশে বর্তমান সরকার যিনি আছেন, তার তো রোল নাই। সব রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমত্য হয়ে যায়, সরকারের কি করার আছে? সে কি কিছু বলতে পারবে যে আমরা সব বিষয় ঐক্যমত্য হয়ে গেলাম এই ব্যাপারে, আচ্ছা পিআর করবো না, জামাত করলে হ্যাঁ পিআর করবো না, কথার কথা বলছি, এইটা ঠিক আছে, বিএনপি বলতে মাইনে নিলাম, তারপর আপনি কি বলবেন? তেমন আমরা তো ঐক্যমত্য আসতে পারতেছি। আম্পায়ার হিসেবে সরকারের পারফরমেন্স কেমন? আম্পায়ার হিসেবে আম্পায়ার তো যে টাইম বাড়াচ্ছে, মেয়াদ বাড়াচ্ছে, আবার বসবেন, এবং ফাইনালি বলছে যে যদি কোনোভাবে না সরকার সিদ্ধান্ত দেবে, এরকম কথাও আছে। দেখা যাক কি হয়। আমরা এই জরিপের আলোচনায় আরো থাকবো। তার আগে দর্শক একটা বিরতি নিয়ে আসি, ফিরবো একটু পরেই, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর ফ্যাক্ট চেক নিয়ে ফিরে এলাম। সঙ্গে আছি হারুনুর রশিদ, এবং আমাদের সঙ্গে আলোচনায় আছেন আবু হেনা রাজ্জাকি, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, রয়েছেন সাইদ আহমেদ, যিনি প্রধান নির্বাহী আইআইডি।
আমরা আলোচনায় ছিলাম যে রাজনৈতিক দলগুলোকে নিয়ে যে জরিপ হয় সেটি কতটা সত্য, কিভাবে জরিপ হয়, সে আলোচনা আরও করব। তবে তার আগে মাঝখানে একটি বিষয় জানিয়ে রাখি, কারণ পিআর নিয়ে তো এখন আন্দোলন হচ্ছে উভয় কক্ষে। জামায়াত ইসলামী এবং অন্যান্য আরও তাদের সঙ্গে 7-8টি ইসলামী দল সেই আন্দোলনে রয়েছেন। তো পিআর নিয়ে আমাদের একটা মজার জরিপ আছে, আমরা একটু দেখতে শুরু করি যে পিআর মানে সংখ্যানুপাতিক নির্বাচন। এখানে আপনার সুশাসনের জন্য নাগরিক, সেটা আমরা আগে চাই। তারা বলছে দেশের 71% মানুষ 13ই আগস্টের যে জরিপ, 71% মানুষ পিআর চায়। এটা খেয়াল করেন, তাদের এই জরিপটা হচ্ছে 13 আগস্ট। এবং সুজনের যিনি প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার, তিনি কিন্তু নির্বাচন বিষয়ক সংস্কার কমিশনেরও সদস্য, চেয়ারম্যান, এবং একই সঙ্গে তিনি কিন্তু আপনার এই যে আমাদের ঐক্যমত্য কমিশনের সদস্য। কারণ হচ্ছে পদাধিকার বলে তাই হয়। কিন্তু ইনোভেশন যারা একটু পরে জরিপ করেছে, তারা জরিপ করেছে 21শে সেপ্টেম্বরে জরিপ রেজাল্ট দিয়েছে। তারা বলছে দেশের 57% মানুষ পিআর বোঝেই না। তো সাইদ আহমেদ, আপনার কাছে প্রশ্ন, যেখানে 57% মানুষ পিআর বোঝেই না, জানি না সেটা কত, সেখানে 71% বা তার চেয়ে বেশি মানুষ পিআর পদ্ধতি কিভাবে চায়? এই দুটো জরিপ, সুজন তারা জরিপকারী প্রতিষ্ঠান না, আমরা জানি না কাদেরকে দিয়ে করিয়েছে। ইনোভেশন তো এখন আপনার জরিপের কনসালটেন্ট হচ্ছে সবার সাথে, সেটা দেখতে পাচ্ছি। তো বলুন এই দুইটা জরিপ নিয়ে, 71% মানুষ বোঝে না, আবার 71% মানুষ পিআর চায়, আর 56% মানুষ পিআর বোঝেই না। আমি জানি না জবাব দেয় না কত পার্সেন্ট, তাহলে বোঝার পরিমাণ দেখা যাবে 37%। জি, ধন্যবাদ। এটা আসলে যেটা হয়, অনেক সময় আপনি কিভাবে একটা প্রশ্ন করছেন তার উপর নির্ভর করে। আবার আপনি অনেক সময় আমরা সার্ভেতে গিয়ে যেটা দেখি যে মানুষ হ্যাঁবাচক উত্তর দিতে বেশি পছন্দ করে। হ্যাঁ, আপনি যদি প্রশ্নটা ডিপেন্ড করে আপনি কোনভাবে বলছেন। জি। তো এখন আপনি গিয়ে যদি বলেন আপনি কি পিআর চান, আপনি একই মানুষকে প্রশ্ন করবেন, তিনি অনেক সময় না বুঝেও বলতে পারেন যে হ্যাঁ আমি পিআর চাই। আবার আপনি গিয়ে যদি বলেন যে আপনি পিআর কি বুঝেন, তখন কিন্তু তার মনে হতে পারে যে হ্যাঁ এখানে আবার বোঝার প্রশ্ন আছে। হ্যাঁ না ঠিক আছে, আমি বুঝি কি বুঝি না, তখন কিন্তু আবার আমার মনে হবে যে আচ্ছা ঠিক আছে আমি তো এটা হয়তো বুঝি না। সো এখানে আপনি খেয়াল করেন যে যদি 56% মানুষ যদি পিআর সিস্টেমটা কি না বুঝে, তাহলে 71% মানুষ পিআর চাচ্ছে, এটা আমাদের পক্ষে বলা সম্ভব না। একই ঘটনা ঘটবে আপনি যখন দেখবেন বর্তমান সরকারের প্রতি যেমন ধরেন সমর্থন আছে, আমরা একটি বিশাল প্রায় 84% মতন। জি। একই সার্ভেতে বলবে 86% মতন মানুষ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চাচ্ছেন। জি। আমাদের যেমন প্রধান উপদেষ্টা বলেছিলেন যে না, তিনি যেমন দেখছেন যে মানুষ কিন্তু তার আগে কিন্তু ডিসেম্বরের মধ্যে চাচ্ছিল এরকম। তার আগে প্রায় 58% মানুষ কিন্তু ডিসেম্বরের ভিতরে চাচ্ছে, এখন ফেব্রুয়ারির ভিতরে চাচ্ছে আরো 86%। তো আমি দেখবো যে অর্থাৎ ফেব্রুয়ারি টু ডিসেম্বরের ভিতরে আগের চেয়ে অনেক বেশি মানুষ এখন নির্বাচন চাচ্ছে। কিন্তু একই সাথে আপনি কিন্তু বলতে পারেন যে এই সরকারের জনপ্রিয়তাও তো আবার অনেক বেশি তুঙ্গে। এখন আপনি কি ইন্টারপ্রেট করবেন যে জনপ্রিয়তা যখন তুঙ্গে এবং মানুষ যদি চায় যে এই সরকার থাকুক, তাহলে কেন মানুষ আবার চাচ্ছে দ্রুত নির্বাচন? ইন্টারপ্রিটেশনের ব্যাপার আছে। কিন্তু যেই প্রশ্নগুলোতে আমরা দেখি যে আপনি একটু প্রশ্নের ধরনটা, আমি বলবো যে এখানে হয়তো সমস্যা আছে, যে যেভাবে প্রশ্নটা করা হয়েছিল যে আপনি পিআর চান কি না, এখানে আমরাও জানি যে আমাদের অধিকাংশই আমরা অনেকেই পিআর ব্যাপারে ক্লিয়ার না। এইসব ক্ষেত্রে পিআর চান কি চান না টাইপের প্রশ্ন করে আপনি কখনো আসলে সঠিক উত্তর পাবেন না। মানুষ বলবে যে চায়, এটা আপনাকে একটা ধারণা দিবে, ফলস সেন্স অফ একটা রিয়েলিটি দিবে, বাট এটার উত্তর যে ঠিক না সেটা আবার আপনি ইনোভেশনের সার্ভে থেকে এটা বোঝা যাচ্ছে আসলে। তাহলে ধরেন বিষয়টা কি এমন যে যারা পিআর চায় তারা পিআর এর পক্ষে, কারণ এই যে সুজনের যে আপনার জরিপ, এটার পর কিন্তু জামায়াতের এক নেতা এটাই রেফারেন্স হিসেবে ব্যবহার করেছেন। আবার ধরেন যারা পিআর চান না তারা আবার ইনোভেশন একটা রেফারেন্স, মানে সবার জন্য সক্ষমতা সম্পন্ন জরিপ হয় কিনা, যার যার জন্য প্রয়োজন। বিষয়টা কি, যার যেটা প্রয়োজন সেই তথ্য পাওয়া যায়, তাহলে জরিপটা কেন? এটা সুন্দর প্রশ্ন। প্রথম কথা হচ্ছে, আমি যদি এভাবে তিনভাবে বলি। এক, যিনি প্রশ্ন করছেন তিনি নিজে ডিসাইড করতে পারেন অনেক সময় যে আপনি কোন দিকে উত্তর চান, আপনার প্রশ্নের মাধ্যমে আপনি এটা বের করতে পারবেন। এক। দ্বিতীয়ত হচ্ছে, যিনি রেসপন্স করবেন সেই রেসপন্সের সময়ও অনেক সময় তিনি ডিসাইড করতে পারেন যে আমি উত্তরটা আমি কোন দিকে নিব। আমাদের এখানে যেটা হয়, দুটো বিশেষ কারণে আমি বলবো যে রেজাল্টটা চেঞ্জ হয়। এক নম্বর, সারা পৃথিবীতেই
আমি যদি বলি যে আমি ভোট কোথায় দিব, সেটা একটা জিনিস, আর আমি আদৌ ওই দিন ভোট দিতে যাবো কিনা আরেকটা জিনিস। আপনি যেমন রিসেন্ট ডাকসু নির্বাচনে যেমন যারা যদি অনেকেই বলছিল যে হলে থাকে যারা ভোট দিবে তাদের ভোটিং প্যাটার্ন একরকম, যারা হলে থাকে না তাদের ভোটিং প্যাটার্ন একরকম। এখন আপনি যদি সমস্ত স্টুডেন্টকে সার্ভে করতেন আগে আপনি কাকে ভোট দিবেন আপনার রেজাল্ট একটা আসতো, বাট পোলের দিন দেখা গেল যারা হলে থাকে না তারা ভোট সবচেয়ে কম দিয়েছে। তাহলে ওখানে কিন্তু জিনিসটা চেঞ্জ হয়ে গেল। তার মানে আপনি যে আমি বলছি অমুকে জিতবে আর আমি যদি ভোট দিতে না যাই, এক নম্বর। দ্বিতীয় যেটা হয়, আপনি যখন ইয়েতে আসেন কি বলে এটাকে, আপনার ফাইনালি যখন অ্যানালিসিসটা করেন, এই অ্যানালিসিসে গিয়েও অনেক সময় হচ্ছে আপনি আসলে কি দেখতে চান আপনি শুধু সেই জিনিসটা দেখবেন। এগেন ডাকসুকেই বলি, ডাকসুতে আপনারা সবাই মিলে বিএনপি কেন পারলো না নিয়ে যে আন্দোলন, যেই রিপোর্টটা হলো, এনসিপি কেন পারলো না সেই নিয়ে কিন্তু রিপোর্ট হয়নি। কেন হয়নি? ঠিক আছে, কারণ মিডিয়ার কাছে হয়তো আপনি বিএনপি জিতবে সেই এক্সপেকটেশনটা বেশি ছিল, কিন্তু অন্য জায়গায় আপনি সেটা দেখছেন না। একই প্রশ্নের ক্ষেত্রে আমি এনসিপির ক্ষেত্রে আমি বলবো যে এই ওয়ার্ডিংয়েও যে ঝামেলাটা হয়, দেখেন ইনোভেশন যখন সার্ভে করছে সবগুলো প্রশ্ন সে জিজ্ঞেস করেছে কাকে ভোট দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলের নাম ধরে ধরে, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত। শুধুমাত্র এনসিপির ক্ষেত্রে এসে সে নাম না দিয়ে বলেছে ছাত্র নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল। এখন হয়তো এনসিপি বলে কেউ চিনবে না, বাট আমি যখন আবার বলি ছাত্র নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল, প্রশ্নকর্তা যখন এটা বলে দেয় তখন অলরেডি আপনি এখানে কিন্তু একটা এক্সপ্লানেশন দিচ্ছেন, আপনি কিন্তু একটা ছোট্ট বায়াসনেসের জায়গা থাকে, ও আচ্ছা এটা নতুন দল না তাহলে আমি একে দেবো, বিকজ আপনি কিন্তু নাম বলেন, আপনি আবার নাম বললে হয়তো আপনি বুঝছেন না। সো আমি বলবো যে এক, প্রশ্ন করবার সময় আপনি এটা চেঞ্জ করতে পারেন আপনার ইন্টেনশন কি সেটার উপরে। দুই, উত্তরদাতাও ভয় পেয়ে, ওই যে বললাম এখনও তো মাত্র 27% মানুষ মানে ওপেনলি কথা বলতে চায়, তার মানে তাদের অনেকেই বলছে অথবা বলছে না, কে কনফিডেন্স পাচ্ছে কে কনফিডেন্স পাচ্ছে না বলার, সেখান থেকে চেঞ্জ হতে পারে। আর তিন, এটা নিয়ে যারা অ্যানালিসিস করছেন সেটা মিডিয়া হোক অথবা রাজনৈতিক দল হোক, তারা তাদের সুবিধা মতন তথ্যটা নিয়ে চিন্তা করবে। আবু হেনা রাজ্জাকি, আপনি তো তথ্যটা জানছেন, আমরা পিআর এর কার্ডটা যদি আবার একটু শো করি তাহলে রাজ্জাকি বলতে সুবিধা হবে। আপনি তো জানেন যে দুটো জরিপ, আমি দেখেছি, এই দুটো জরিপের কি ফল দাঁড়ালো এবং পিআর নিয়ে আন্দোলনও চলছে। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপারটা, যেটা সে ভাই বলে গেছেন আমিও বলি, প্রশ্নটা কিন্তু এক এবং অভিন্ন নয়, এটা দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হলো কি, ইনোভেশন বলছে 57% পিআর বোঝে না, তার মানে 43% বোঝে। আমি তর্কের খাতিরে ধরি, সেটা 43% বোঝে। আবার সুজন বলছে 71% মানুষ পিআর চায়, তাহলে 29% চায় না। জি, তাহলে আপনি দুইটা গড় করেন, কথার কথা বলছি, দুইটা যদি আপনি গড় করেন তাহলে কিন্তু পিআর এর পক্ষে বেশি চলে আসে। কেননা ওখানে 43% বোঝে, 57% যখন বোঝে না, বাকি 43% পিআর বোঝে। আবার পিআর চায় 71, 29 চায় না। দুটো যদি গড় করেন তাহলে কিন্তু পিআর এর পালাটা ভারী হয়। তাহলে এটাও কিন্তু আপনি যে পদ্ধতিটা বললেন গুড, এটাও জরিপের একটি বিভ্রান্তিকর কৌশল আর একটা নাকি? না না, আমি 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 আপনি যে ব্যাখ্যাটা দিলেন খুব ইন্টারেস্টিং। এইভাবে কি বাস্তবতা ঘটে কিনা? আমি তো কোনোটাই বলছি না ঘটে কি ঘটে না, আমি তো ওইটার উপরে কথাটা বলছি যে একদিকে 43% লোকে বোঝে, আর একদিকে 71% লোক পিআর চায়, আর একদিকে 57% লোক বোঝে না, 29% চায় না। গড় করলে কি দাঁড়ায়? যদি গড় করেন তাহলে কিন্তু পিআর এর দিকে পালাটা ভারী হয়। ভেরি ইন্টারেস্টিং, যে বলুন। তার এক নম্বর এই জরিপ যদি হয়। দুই নম্বর আসেন, একটা কথা আসে কি, পিআর নাকি জনগণ বোঝে না। আপনি প্রথমে এক লাইনে থাকেন, পিআর মানকে দলকে ভোট দেওয়া, মানে সাধারণ যে ভোটার তারা শুধু দলকে ভোট দিবে, এই ভোটের ভিত্তিতে তার দলের থেকেই কতটা আসন পাইলে সেই মোতাবেক এমপি নির্ধারণ করবে, যেটা আগেই তালিকাটা দিয়ে রাখবে নির্বাচন কমিশনে, সিরিয়ালি টপের থেকে যাবে। এইবার আসেন তাহলে জনগণ পিআর বোঝে কি বোঝে না, না বুঝলেও তারা পিআর পদ্ধতিতেই ভোট দেয়। কেন বলছি পিআর পদ্ধতি মানে তো আমরা মার্কাকে ভোট, দলকে ভোট দেওয়া বলি, সিম্পল, আর তো কিছু না। এখন মনে করেন একজন ব্যক্তি কোন একটা দল থেকে 5 বার এমপি হইছে, 2 বার মন্ত্রী হইছে, তাহলে প্রাথমিক আমরা কি ধরি, দেশের জনপ্রিয় লোক, তাই তো ইন জেনারেল। তারে দলের বাইরে দাঁড় করাই দেন যে তুমি ইলেকশন করো, আর সেই দল থেকে আমাকে নমিনেশন দেন, তাইলে ওই যে 5 বার এমপি হয়েছে, 2 বার মন্ত্রী হয়েছে, সে কি ভোট পাবে নাকি আমাকে দেবে? সেটা তো আমি বলতে পারবো না। আমাকে দিবে,
যে দল আমাকে নমিনেশন দিবে সে আমাকে তার দলের ভোটটা তো আমি পাবো। না, তাহলে কলা গাছ দাঁড়াইলে হয়ে যাবে। ইয়েস, পাস করবে কিনা পরে, পাস করে কিভাবে সেটা বলছি, ভোটটা তো পাবে দলীয়, দলের ভোট তো আপনার দলের বাইরে যাবে না। সুতরাং প্রার্থী মানে কলা গাছ। দলের আমি প্রশ্নটা আমার দরকার নাই তো, দলের ভোট দলের বাইরে যাবে কিনা আপনি বলেন না। যায় তো, কোথায় যায়? দলের ভোট দলের বাইরে যায়, আপনি বললে হবে না তো। দলের ভোট দলের বাইরে যায়, তাহলে কোন দলের ভোট ভারে কমে না? মানে জামায়াতের ভোট বাড়ে বাড়ছে, কমেছে তো সুইং ভোট, জরিপটাই বলছে। এইখানেই তো বিষয়টা। এটা কি সুইং ভোট? জামায়াতের যে ভোট বাড়ছে, আপনি বাড়বে কমবে তো সুইং ভোট দিয়ে, আর নয় দলীয় ভোট ফিক্স। কত পার্সেন্ট সুইং ভোট? ধরেন 30% বিএনপি দিলাম, কথার কথা। কেন কথার কথা দেবেন কেন? জরিপ কি বলে? আমরা তো জরিপ করি নাই, 30 বা 35 তারে দেন, কথার কথা বলছি। জামাতরে 10, জামাত ইসলামী দল সব মিলে অন্যান্য মিলে আরো 15% দেন, তাহলে 50% গেল গিয়ে। আওয়ামী লীগের জন্য 20% বাদ দিয়ে দেন, 70 গেল। এই 30% ভোট যেদিক যাবে তারা উইন করে, তাদেরই যে তার পালা। জরিপ আছে নাকি সুইং ভোট কোন দিকে যাবে? সুইং ভোট আছে তো নাকি নাই? আছে তো। যাবে কোন দিকে তো আমি বলছি না, জিনিসটা আপনি বুঝতে চান। আমি তো যাবে কোন দিকে বলছি না, মানে সেটার জন্য আমি জরিপ বলছি প্রয়োজন দলের কিনা? ভোট দলে দেয়, দলের ভোটটা দলকে দেয়। এবং প্রার্থী যাই হোক, কলা গাছ, ইয়েস, নাইলে 3 বা 5 বার এমপি, 2 বার মন্ত্রী, তাকে আপনি দলের বাইরে দাঁড় করে দেখেন না সে পাস করে কিনা। মাই চ্যালেঞ্জ। আপনার কি ধারণা? চ্যালেঞ্জ, পাস করবে না। আচ্ছা, আপনার কাছে আমার একটা প্রশ্ন, আমরা ট্রেডিশনালি যে আপনার কাছে আমার একটা প্রশ্ন, যেটা বললেন যে তার মানে জনগণ, আমি বলিনি, তার মানে জনগণ তাকে মানে দলীয় ভোটার যারা, তারা তার দলকে ভোট দেয়, মার্কাকে। 1, 2 আরেকটা ব্যাপার আসি। ধরেন 3টা দলের প্রার্থী দিয়েছে, এ বি সি, 3টা দলের থেকে 3জন প্রার্থী। বি এবং সি অন্য দলের, তারাও বুঝতেছে তাদের চেয়ে যোগ্য প্রার্থী এ, বিও মনে করে তার চেয়ে যোগ্য প্রার্থী এ, সিও মনে করে তার চেয়ে যোগ্য প্রার্থী এ, তাহলে বি আর সি এর ভোটগুলো কি এর কাছে যাবে? আচ্ছা, তাহলে প্রশ্ন যেটা উনি একটু আগেই বলেছেন, দলীয় যে ভোট এই যে দলে যাবে। কেমন প্রার্থী পছন্দ করেন, জরিপে এই প্রশ্নটাও আছে। সেখানে সৎ, যোগ্য, ওগুলো বলার পথ নম্বরে শোনেন, এগুলো না, আপনার ব্যাখ্যা দিতে হবে কেন বলে। আমি বললাম, আমি একটু প্রশ্নটা করে নিই। আচ্ছা, করেন। যে কেন তাহলে জরিপে বলা হয় কেমন প্রার্থী পছন্দ করেন? সৎ, যোগ্য, আরো অনেক বিষয় আছে, মানে নির্লোভ, মামলাহীন, তাদের একটা প্রার্থীর ক্রাইটেরিয়া আবার এই জরিপে বলে কেন তারা? পাবলিক বিষয়টা কি? জরিপ কেন? দলই তো বলবে, খালি জরিপ কেন? কারণ দল কি বলবে ও ছেলেটা ভালো না, ও লেখাপড়া জানে না, এ অযোগ্য, কিন্তু আমার প্রতি লয়াল, ওরে ভোট দিয়ে, এটা বলবে? এগুলো হয় নাকি? আপনি যখন বলবেন, মঞ্চে যখন বক্তব্য দেয় কি বলে, আর ইনডোরে কি বলে? কি বলে? ইনডোরে একটা, আউটডোরে একটা। ইনডোরে কি বলে? ইনডোরে বলে আমি যা কমু তাই হবে, মানে মানে আমি যারা নমিনেশন সেটাই ফাইনাল। আর আউটডোরে আমি যোগ্য, সৎ, এবার এই কম্পিটিশনে আমরা অতীত দেখি নাই। শোনেন, গল্প খালি বললে হবে না তো, আমরা তো এই সয়েলের মানুষ রে ভাই, এই রাজনীতি আমরা দেখতেছি। এমন যদি আপনি যদি আমার ক্যানাডা নিয়ে যদি বলেন, কোনো পরিবর্তন নাই। ক্যানাডা নিয়ে যদি বলেন পরিবর্তন নাই, এই পরিবর্তনের প্রশ্ন যদি আনেন, তাহলে আমি 5ই আগস্ট যদি আনেন, 5ই আগস্টের পর থেকে শুধু গুলিটা বন্ধ হয়েছে না, আমরা একই জায়গায় দাঁড়াইছি। টেল মি দ্য ডেভেলপমেন্ট, চেঞ্জটা বলেন। ডেভেলপমেন্ট আরেক জিনিস, কিন্তু আপনার রাজনৈতিক চেঞ্জটা বলেন নাই। আপনি দেখান না, আপনি বলেন না কি চেঞ্জ হয়েছে। প্রশ্ন তো আমি করি, আপনি কেন আমাকে প্রশ্ন করেন? আমি বলছি কোন, আমার কাছে মনে হয় আমরা 5ই আগস্টের জায়গায় দাঁড়াই আছি, শুধু বন্ধ হয়েছে ওরে সরাইতে হবে আর কাউন্টার গুলি আসবে, এই 2টা বিষয় বন্ধ হয়েছে। আপনার কাছে একটা প্রশ্ন সাইদ ভাই, সেটা হচ্ছে যে তাহলে এই জরিপে ওই কথা বলে, আবার উনি বলছেন পিয়ারে কলা গাছ, কলা গাছও পাশ করবে। একটু সংক্ষেপে বলেন, আমরা শুনতে চাই। পিয়ারে কলা গাছ না, দলরে ভোট দেয় পিয়ারে। এখানে আমি যদি এগেন, আমাকে তো এভিডেন্স নিয়ে কথা বলতে হবে। তো আগের এভিডেন্স ছিল হলো 90-এর দশকে আমাদের নির্বাচন হতো, রাইট? তো সেখানে কিন্তু আমরা দেখেছি যে আওয়ামী লীগ পরপর 4টা নির্বাচনে তার শেয়ার অফ ভোট বেড়েছে, কিন্তু সে কিন্তু ঠিকই 2টো নির্বাচনে আবার হেরেছেও, তাই না? 91 এবং 2008-এ। তো এখন তো অনেক সময় যেটা হয় যে আপনি জনগণ যেদিকে ভোট দেখ না কেন, কিছু সুইং ভোট থাকে আমাদের। আসলে এটা ঠিক না যে সবাই একভাবে ভোট দেয়। এই যে সার্ভেটা হলো, এই সার্ভেতে ওরা এই প্রশ্নটা ছিল, সেই সার্ভেতে 21.6% বলেছে যে আমি সবসময় একই পার্টিকে ভোট দিই। আচ্ছা, তো এখন এটা হতে পারে যে সংখ্যা হয়তো আরেকটু বেশি, অনেকে বলতে চাননি, বাট এই সার্ভে এটা কিন্তু এসছে। বেশিরভাগ মানুষ বলেছে, যারা আগে ভোট দিয়েছেন, যে তারা বলেছেন যে আমি অন্যান্য ক্ষেত্রে যে ক্যান্ডিডেট তার আগের পারফরমেন্স থেকে ভোট দিই, এটা বলেছে 38%। আর যেটা নতুন ক্যান্ডিডেট, তখন কাকে ভোট দিবেন সেটার ক্ষেত্রে তারা বলেছে প্রায় 22% বলেছে হচ্ছে তার সামাজিক অ্যাক্টিভিটি এবং তার ওই পলিটিক্যাল পার্টির যে ইয়ে,
অ্যাক্টিভিটি সেটা দেখে ভোট দিব। এটার সাথে আমি তার জি, সাথে কিছু জি, রাখবো জি, যে জি। পলিটিক্যাল পার্টি দেখে, কিন্তু সুইং ভোটগুলোয় হ্যাঁ, কিন্তু সবকিছু মিলিয়ে 47% ভোটারকে যখন আমরা জিজ্ঞেস করেছে যে আপনাকে মেজরিটি কোন জিনিসটা প্রভাবিত করে, তারা কিন্তু বলেছে পরিবার যেখানে ভোট দেয় সেখানে আমি ভোট দিই। 20% বলেছে প্রতিবেশী যেখানে ভোট দেয় সেখানে তাহলে কি আমি ভোট দাঁড়ালো, দেই। আমি একটু সংক্ষেপে, তাহলে কি হ্যাঁ, দাঁড়ালো? তার মানে হলো দুটো জিনিসই কাজ করে। এক নম্বর হলো, আমি যদি এখন তিনটা জিনিস মিলাই, এক নম্বর হচ্ছে একদিকে বলছে যে আমি পার্টি দেখি, অবশ্যই দেখি। আমাদের এখানে অনেকেই আছে, আমরা বলি না যে এই পরিবার ধরে জি, আমাদের অথবা সংক্ষেপ করতে হবে, particular জি। এলাকা ধরে কিন্তু দলের সাথে মিলে, কিন্তু দিন শেষে সেই এলাকার ভিতরেও নারী পুরুষের ভোট আছে। সেখানে গিয়ে দেখা যায় যে ওই ফ্যামিলির ভিতরে অনেক সময় পুরুষ ডিসাইড করে দেয় কোন ভোটারটা হবে। আমাদের বিবিএস সার্ভেতেও এসছে বেশি সংখ্যক পুরুষ স্বাধীনভাবে কথা বলতে পারে, নারীর অনেক কম এসেছে। তখন যেটা হয় যে ফ্যামিলি ডিসাইড করে দেয় যে অমুক জায়গায় ভোট দিবা। 47% বলেছে যে পরিবার মিলে যেখানে সবাই বলবে তাই দিব। ফলে আপনি বলতে পারেন না সব সময় যে আসলে রাজনৈতিক দল ধরেই দেয়া হয়, এটার উপরে আসলে একাধিক জিনিস ডিপেন্ড করে। আমরা আরো শুনবো দর্শক, আমরা এই জরিপ নিয়ে আরো মজার মজার তথ্য শুনবো। তার আগে ফ্যাক্ট চেকে আরো একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফ্যাক্ট চেক নিয়ে ফিরে এলাম। আমরা রাজনৈতিক দলগুলোর জরিপের কি অবস্থা, তাদের জনপ্রিয়তা তা জানলাম, ওদিকে পিআরের নানা হিসাব নিকাশ দেখলাম। এবার একটু সরকারের জনপ্রিয়তার জরিপ আপনাদের দেখাতে চাই। তার আগে একটু বলবো, আমরা কার্ডগুলো দেখবো আর আমি সেখান থেকে বলবো। তার আগে বলি যে জরিপ নিয়ে কিছু কথা আছে। কেউ বলেন যে মিথ্যা 3 প্রকার, মিথ্যা, ডাহা মিথ্যা আর জরিপ। এটা আমরা বলতে পারি পরিসংখ্যান। 2001 সালে জরিপ হয়েছিল যে আওয়ামী লীগ 220 আসনে বিজয়ী হবে, কিন্তু তখন ক্ষমতায় গিয়েছে বিএনপি। আচ্ছা, 24 সালের জরিপ ছিল আওয়ামী লীগ বিপুল ভোটে বিজয়ী হয়ে ক্ষমতায় আসবে 7 তারিখ ইলেকশনে, কিন্তু 5% লোকও ভোট দেয়নি। হিলারি এবং ট্রাম্প নিয়ে যে জরিপ হয়েছিল মার্কিন নির্বাচনে, সেখানে হিলারি সবসময় এগিয়েছিলেন, কিন্তু ট্রাম্প নির্বাচিত হয়েছেন। এখন আমরা একটু দেখি সরকারের এই প্রেক্ষাপটে জনপ্রিয়তার জরিপটা। আমি একটু বলে রাখি, আমি একটু এটা দেখেন আপনারা। অন্তর্বর্তীকালীন সরকারের কাজে সন্তুষ্ট 78.7% মানুষ। অন্তর্বর্তী সরকার ভালো বলেছে 39.5%। অন্তর্বর্তী সরকার মোটামুটি মানে বলেছেন 39.2%। এটা এই জরিপটা করেছে মূলত দুটি নাগরিক প্ল্যাটফর্ম। একটা হচ্ছে ইনোভেশন কনসাল্টিং, এই জরিপ ভয়েস রিফর্ম, এবং BRIA ইনোভেটিভ রিফর্ম আবারও চলে এসছে। এদিকে এটা করেছে তারা এরপর 13ই সেপ্টেম্বর আর একটা জরিপ করেছে। তারা বলেছে মাত্র 2.5% মানুষ অন্তর্বর্তীকালীন সরকারের জনআকাঙ্ক্ষা পূরণের কার্যক্রমে সন্তুষ্ট। 2.5% মানে 2.5, মানে একদম তলানিতে সরকারের জনপ্রিয়তা। আচ্ছা, এরপরে আরেকটা জরিপের কথা বলি যে আপনার 13ই সেপ্টেম্বর এন্টারপ্রাইজ ইনস্টিটিউট যেটা বলছে, এটা বললাম তাদের জরিপের কথা। 54% মানুষ মনে করে জনআকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকারের অবস্থান মাঝামাঝি, এটা গেলাম। আর 11ই আগস্ট ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স এবং ডেভেলপমেন্ট তার আরেকটি জরিপ করেছে। জরিপে বলছে গণঅভ্যুত্থানের পর 75% মানুষ এই অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছিল। তারা পরপরই জরিপটা করেছে। 2025 সালের জুলাইয়ে তারা একটা জরিপ করে, সেখানে 12% সরকারের জনপ্রিয়তা কমে গেছে, 63% নেমে এসেছে। আমি জানি না আর কি হবে। এখন 63, 78.7, প্রায় 80%, আর এদিকে 2.5%। যদি শুরু করতেন সাইদ ভাই আপনি এটাতে, এই জরিপটা দিয়ে। প্রথম কথা হচ্ছে আমি 2.5% যেটা, এইটার আমি ব্যাপারে নিশ্চিত না। কিন্তু আপনি যদি এখানে যেই আপনি যেটা কি বলে ইনোভেশনের যেটা দেখাচ্ছেন, জি, সেখানে কিন্তু এগেইন আপনি যখন প্রশ্ন করছেন যে আপনি বর্তমান সরকারের ব্যাপারে সন্তোষ কিনা, সেখানে অধিকাংশ মানুষ বলছেন যে তারা সন্তুষ্ট। একই সাথে যখন আবার কাজ ধরে প্রশ্ন করছেন, তাদেরকে যখন বলা হয়েছে যে তারা বলছে, অধিকাংশ মানুষ তখন আবার বলছে গত 6 মাসে এক্সটর্শন বেড়ে গিয়েছে। আবার তারা আবার একই সাথে বলছে যে 70% লোকই বলছে যে সরকার কিন্তু আসলে বলবো যে তারা এই যে দাম বৃদ্ধি বা মূল্যস্ফীতি অথবা দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ অবস্থা, এগুলোর ব্যাপারে তারা খুবই কনসার্ন রেজ করছে। তো
ডিপেন্ড করে আপনি কিভাবে প্রশ্নটা করছেন। এই জায়গাটাতে আমি নিশ্চিত যে হ্যাঁ, অবশ্যই আপনি যখন সরাসরি করে প্রশ্ন করবেন যে সরকার কেমন চলছে, হয়তো তারা একটা বড় অংশ আসলে বলছে যে তারা ভালো করছে, বাট একই সাথে আমরা যখন ডিটেল প্রশ্ন আমি আপনাকে এখানে প্রশ্ন করতে চাই, সন্তুষ্ট অন্তর্বর্তী সরকার ভালো মোটামুটি, এই আমি খুব সংক্ষেপে জানবো, সময় শেষ। সন্তুষ্টির প্যারামিটার কি, ভালোর প্যারামিটার কি? মোটামুটি না হয় বুঝলাম, সন্তুষ্টি এবং ভালো। অন্তর্বর্তী সরকার ভালো 39.5%, তাহলে আবার সন্তুষ্টির হার বাড়ে কিভাবে? আমি ঠিক বুঝলাম না, একটু ব্যাখ্যা দেবেন প্লিজ সংক্ষেপে। ছোট করে বলি তাহলে, যে শুধু আপনি যদি ওভাবে জানতে চান আমার ভালো তো ভালো, জি, বাট কিন্তু ওইটাই বলছি যে আপনি যখন প্যারামিটারে যাবেন তখন কি কিন্তু আমি অসন্তুষ্টি প্রকাশ করা শুরু করি। আপনি যখন কাউকে প্রথমে জিজ্ঞেস করেন কেমন আছেন, ভালো আছি, তারপরে 3টা প্রশ্ন করলে আপনি বুঝতে পারেন সে মানুষটা ভালো নাই। আমরা দেখতে পাচ্ছি সার্ভেতে একই ঘটনা ঘটেছে, জিজ্ঞেস করেন হ্যাঁ খুব ভালো, তারপরে যখন আপনি জিজ্ঞেস করছেন তাকে কোনটা কেমন, আপনি প্রাইস নিয়ে বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি বলেন, এক্সটর্শন নিয়ে বলেন, তখন প্রতিটাতে খুব খারাপ অবস্থা। লাস্টে যখন বলেন তাহলে কি সরকার থাকবে নাকি আপনি কবের মধ্যে নির্বাচন চান, তখন সবাই বলে না এই ডিসেম্বর বা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হয়ে চলে গেলে ভালো। বাংলাদেশি মানুষের কমন স্বভাব আছে, ভাই কেমন আছেন, ভালো। এই জরিপ হলে কেমন হবে? ধরেন আমরা নরমালি জিজ্ঞেস করি না ভাই কেমন আছেন, তাহলে কত পার্সেন্ট উত্তর ভালো হবে মনে হয়? এটাই তো হচ্ছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু ডিটেলে গেলে কিন্তু তারা আবার বলছে যে তারা কিন্তু অনেকগুলোতেই ভালো নেই। রাজ্জাকি ভাই, এটাই আমি তো এত লম্বা সময় বোধহয় নাই এখন, আর এত জরিপ আমি এত আমার কাছে এই জরিপগুলো তো আমি একটু আগে জরিপ সম্পর্কে বললামই, জরিপ কারা করে, সেখানে কি আমি সিম্পলি বলি, আমি বলি আপনি মনে করেন, আপনি কল্পনা করেন চক্ষু বন্ধ করে যে আমরা 5 আগস্টের আগের দিন আছি, 3রা আগস্ট বা 4 আগস্ট আমরা আছি এই দেশটায় এই মুহূর্তে, তখন কি কি বিরাজমান ছিল, ঠিক আছে? তখন কি কি বিরাজমান ছিল সেটা বলছি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ছিল, তারপরে অর্থনীতি ধস, যেটা আমরা বলছি রিজার্ভ শেষ হয়ে যাচ্ছে, ব্যবসায়ীদের দুরবস্থা, ব্যবসায়ীরা বলছিল দরকার হলে আমরা 6 মাস ব্যবসা করবো না, আপনার পাশে থাকবো। তারপরে আসেন বেকারত্ব। এইবার আসেন এই সরকার আমলে মনে করেন এগুলো সব হুবহু আছে, আমি ধরে নিলাম এগুলো সব আছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আছে, অর্থনৈতিক উন্নয়ন নাই, রিজার্ভ যদিও কিছু বাড়ছে, আমি তর্কের খাতিরে কিছুই হয় নাই, সব খারাপ। কিন্তু একটা জিনিস চক্ষু বন্ধ করে ভাবেন তো, গুম নাই, আয়নাগর নাই, জঙ্গি নাই, মাদকের নামে আননেসারি গ্রেফতার নাই, তারপরে কি মিছিলে গুলি নাই, ক্রস ফায়ার নাই, সোশ্যাল মিডিয়ায় কিশোরের বক্তব্যে যে গ্রেফতার হয়ে জেল হইতেছে সেগুলা নাই। কথার কথা বলছি আমি, এই যে জিনিসগুলো আমার নাই। প্রাথমিকভাবে যদি আপনার ছেলে একটা আগে বাইরে গেলে কি হইতো, যে ইন্টারমিডিয়েট পাস করে বাইরে গেছে কোচিংয়ে, ফেরার পরে নিশ্চিন্তে আসবে কিনা, আমি যদি খালি একটা বিষয় দেখি তাইলে আমি মনে করি এটা সাধারণ লোকের জন্য একটা সাংঘাতিক বিষয়। বাকি সব মনে করেন ওই সরকারের সময় যা ছিল তাই আছে, ধরে নিলাম গুলিটা নাই, আপনি মানে একদম টেনশন ফ্রি থাকতে পারেন। এখন সামারিটা যাচ্ছে, এই সিম্পল এইটা যদি চিন্তা করেন তাইলে আমরা তার উপরে সন্তুষ্ট থাকার কথা। নেক্সট ইলেকশনে কি হবে সেটা সেকেন্ডারি, ইলেকশন হলে তো ইলেকশন হয়ে যে সরকার আসবে করবে। এই প্রশ্নগুলো রেখে যদি করা হতো তাহলে জরিপে আপনার ধারণা কত পার্সেন্ট? কোনটা প্রশ্ন? এই যে কি এখন নাই, এই প্রশ্ন দিয়ে যদি সন্তুষ্টি মাপি তাহলে সরকারের প্রতি সন্তুষ্টির মাত্রা কোথায় গেল? নাই সে তো লম্বা ব্যাখ্যা। আমি কই যে এই জিনিসগুলো যে নাই এখন, এই কারণে সে তার উপরে সন্তুষ্ট, অন্তত 70% লোক সন্তুষ্ট। না আমি তাহলে বলছি সন্তুষ্ট আর ভালোর মধ্যে পার্থক্য কি? ভালো তো বলছে মাত্র 39%। এখন সেটা যারা করছে ব্যাখ্যা তারা দিতে পারবে। এই সন্তুষ্ট থাকাও মানে ভালো, আর মোটামুটি ভালো মানে ভালো। এখন আপনি যদি কোন যে সুপার, সেটা অন্য কথা। তাহলে জরিপে সন্তুষ্টি আর ভালো আলাদা জিনিস। এক প্রশ্নে যে জানতে চাই আপনার, সন্তুষ্ট আর ভালো তো তারা আলাদা করছে, সুতরাং এটা আলাদা মিন করছে। কিন্তু আমার কাছে মনে হয় সন্তুষ্ট যেটা, এরপরে ভালো মোটামুটি ভালো খুব একটা প্রয়োজন নাই। আপনাকে সময় দিই, জরিপে সন্তুষ্টি আর ভালো দুই জিনিস তো বটেই। কেন একটু সংক্ষেপে বলবেন? আমি খুব সংক্ষেপ, আমি এটা খালি একটা উত্তর দিব। এই যতগুলো জরিপ হয়েছে তার মধ্যে আপনি যদি দেখেন যে সবচেয়ে ভালো আপনি গ্রহণযোগ্য জরিপ যেটা করে রাষ্ট্র নিজে করেছে, বিবিএস, সেই যে জরিপটার কথা বললাম, সিটিজেন পারসেপশন সার্ভে, সেখানেই রেফারেন্সটা আমি আবার টানবো। জি, এখনো এই বাংলাদেশে 5 আগস্টের পরে এই বছরও যে সার্ভেটা হলো, 8 লক্ষ লোকের উপরে, মানুষের উপরে সার্ভে করার পরে যখন মাত্র 27% লোক আমরা বলছি আমি নির্ভয়ে রাজনৈতিক একটা মত দিতে পারি, সেখানে আপনি যখন আমাকে প্রশ্ন করেন আমাকে ভেবে উত্তর দিতে হয়, আপনি যখন সার্ভেয়ার জনগণকে প্রশ্ন করেন তাকে ভেবে উত্তর দিতে হয়।
যেদিন আপনি এই ভয়টা কাটাতে পারবেন, এবং কেন এই সরকার এখনো কাটাতে পারেনি সেটাও আমি জানতে চাইবো, যে ভয়টা কাটাতে পারবেন সেদিন হয়তো জনগণও ঠিকভাবে সন্তুষ্টটা হয়েছে কি হয় না বলতে পারবে। তার আগ পর্যন্ত যেখানে মানুষ বলতে পারে না নির্ভয়ে, সেখানে সন্তুষ্টি আর অসন্তুষ্টির সার্ভেটা নিয়ে খুব বেশি কথা বলার নেই। ধন্যবাদ। ধন্যবাদ সাইদ ভাই আপনাকে। সাইদ আহমেদ, প্রধান নির্বাহিতা মানে আইআইডি। ধন্যবাদ আবু হেনা রাজ্জাকি, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমরা শুনলাম জরিপের নানা বিষয়ে সন্তুষ্টি আর ভালোর মধ্যে পার্থক্য, ভালো আর সন্তুষ্টির মধ্যে পার্থক্য, জনপ্রিয় আর দর্শকপ্রিয়র মধ্যেও পার্থক্য বুঝতে পারবো। ভবিষ্যতে আমরা নির্বাচনের সামনে এলে আরও অনেক জরিপ দেখতে পারবো, তখন আমরা আরও আলাপ করতে পারবো। তো আপনারা জানেন যে প্রতি রবিবার ফ্যাক্ট চেক রাত 10টায় প্রচারিত হয়। আগামী রবিবার আপনাদের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা সবাইকে।